অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল চট্টগ্রাম মেডিকেল কলেজ। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে ক্লাস পরীক্ষা। গণ অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা। উন্নত চিকিৎসা নিশ্চিতে সবকিছু করবে সরকার। এখানে ভিজিটার কম হয়, যেহেতু যদি ভিজিটার বেশি হলে এখানে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে। বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটেছে স্বৈরাচারী সরকারের, বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ পাকিস্তানেও। সরকারের পদত্যাগ ও ইমরান খানের মুক্তির দাবি। যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকালে নতুন একাডেমিক ভবনের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়। এ সময় অধ্যক্ষ ডাক্তার শাহিনা আক্তারের পদত্যাগের 6টি কারণ উল্লেখ করে স্লোগান দিতে থাকে তারা। শিক্ষার্থীদের দাবি, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তি সমাবেশ করেছেন এই অধ্যক্ষ। এমনকি আন্দোলনে অংশ নিলে হল থেকে বের করা সহ হামলার হুমকিও দিয়েছিলেন ডাক্তার শাহেনা। দ্রুতই দাবি মেনে পদত্যাগের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিল ক্যাম্পাসে এবং হোস্টেলে, কিন্তু অনেকে রাজনীতি করে আসছে। উনি এটা জানা সত্ত্বেও এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। প্রিন্সিপালকে আমাদের এই যে দাবির স্মারকলিপি আমরা পাঠিয়েছি, কিন্তু উনি কোনো রেসপন্স করেননি। এ পর্যায়ে আমরা যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায়। সহকর্মী আল আমিন শিকদার অপেক্ষা করছেন। আল আমিন, শিক্ষার্থীরা তো তাদের দাবিতে অনড়, অধ্যক্ষের বক্তব্য পাওয়া গেল কি? বৃষ্টি, অধ্যক্ষ আজকে আসেনি এবং শিক্ষার্থীরা যখনই এই বিষয়টিতে দাবি তুলবেন, অর্থাৎ তারা যখন এটা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন যে এই অধ্যক্ষ যখন এই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের যে শান্তি সমাবেশ, সেটিতে তিনি স্বয়ং নিজে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রেখেছেন, তখন শিক্ষার্থীরা এই বিষয়টিতে তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে যে এই ধরনের কাজ কখনো অধ্যক্ষ করতে পারেন না। এই ধরনের গণহত্যার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে তাদের দাবি, এবং এই কারণেই সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহিনা আক্তার তার পদত্যাগ দাবি করেছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে এই সময়টিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ উত্তাল, তখন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করতে চায় এবং সেই সময়টিতে এই কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা যেন আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য তাদেরকে নানাবিধি তাদেরকে হুমকি দেওয়া হতো। যারা হলে থাকতেন তাদেরকে হল থেকে বের করে দেওয়ার মতো হুমকি, এবং যারা ক্যাম্পাসে অর্থাৎ ক্লাসে না এসে আন্দোলনে গিয়েছে তাদের কিভাবে তারা পরীক্ষায় পাশ করবেন এবং বিশেষ পরীক্ষায় তারা উত্তীর্ণ হবেন, সেই বিষয়গুলো কিন্তু তারা, আমরা যতটুকু জানতে পেরেছি যে ডাক্তার শাহিনা আক্তার তিনি অধ্যক্ষ, তিনি এইভাবেই তাদেরকে হুমকি দিয়েছেন যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা বিশেষ উত্তীর্ণ হতে পারবে না এবং তারা কখনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন, মামলা দিবেন। এই ধরনের হুমকি দেওয়ার কারণেই কিন্তু আজকে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একসাথে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি, এক দফা দাবি, তাদের যে অধ্যক্ষ তাকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ না করলে তারা আরো কঠোর আন্দোলনে তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার, তবে আহতদের
দেখতে হাসপাতালে ভিড় না জমাতেই সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আন্দোলনের সময় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। একে একে ঘুরে দেখেন আহতদের, খোঁজ নেন তাদের চিকিৎসার। আহতদের পাশাপাশি কথা বলেন তাদের স্বজনদের সাথেও। বিভিন্ন সমস্যার বিষয়ে হাসপাতাল পরিচালকের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে তুলে ধরেন চিকিৎসকরা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই সরকার করছে। আপনাদের কাছে একটা অনুরোধ, জি স্যার, আপনারা এখানে ভিজিটার যেন কম হয় এইটার একটা ব্যবস্থা করেন। এই মেসেজটা আপনারা দিয়ে দিবেন, এখানে যেন ভিজিটার কম হয়। যেহেতু যদি ভিজিটার বেশি হলে এখানে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের কোনো আপাতত এদের কোনো নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব, এই সরকার সব করবেন তাদের। সোমবার সন্ধ্যায় বারিধারা ডিওএইচএস থেকে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সেখানেই। রাব্বি, দীপু মনির তো আজ 10 দিনের রিমান্ড চাইবে ডিবি পুলিশ। কখন নাগাদ তাকে আদালতে নেওয়া হবে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে সময় বলে দেওয়া হয়নি যে কখন নাগাদ আদালতে তোলা হবে। তবে আমরা জানতে পেরেছি যে সন্ধ্যা নাগাদ এই আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো শুরু হবে এবং এরই মধ্যে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি এবং একই সাথে একই মামলায় সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, একই মামলায় তাদের এই দুজনকেই আদালতে তোলা হবে এমনটাই আমরা জানতে পেরেছি। তবে আজকের মধ্যেই তোলা হবে এবং গতকাল থেকে এখন পর্যন্ত এই ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি অফিসের কার্যালয়ে আছেন। এবং সেই সাথে বৃষ্টি, আরেকটি তথ্য বলে রাখি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আপনি জানেন সালমান এফ রহমান, সেই সাথে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আরও অনেকেই কিন্তু এই ডিবি কার্যালয়ে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, রিমান্ড চলছে এবং যথারীতি আজকে যদি দীপু মনির রিমান্ড মঞ্জুর হয় তাহলে তাকেও কিন্তু এই ডিবি কার্যালয়ে রাখা হবে। তার মানে সময় যত বাড়ছে বৃষ্টি, এই পলাতক সরকারের মন্ত্রী এমপি সেই সঙ্গে যারা অনিয়ম বা ছাত্র জনতা হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, সেই সঙ্গে রিমান্ডে আনা হচ্ছে। বৃষ্টি, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ রাব্বি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সহকর্মী তাওহিদ মিথুন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। মিথুন, কোন কোন নারী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে গেছেন এ বিষয়ে জানতে চাচ্ছি, আর একটি বিষয় কি বিষয়ে আলোচনা তা জানতে পারা গেল কিনা? বৃষ্টি, সকাল 11:30টার আগে আসলে নারী প্রতিনিধিরা তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে মত বিনিময়টি সেটি তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন এবং 11:30টার পরেই আসলে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা আলোচনায় বসেছেন, মত বিনিময়ে বসেছেন। যে আমরা যেটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় 17 জন নারী প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নারী উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি তারা প্রধান উপদেষ্টার সঙ্গে এই মতবিনিময়ে অংশ নিয়েছেন। এবং যেটা বৈঠক সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে নারী উদ্যোক্তাদের, যারা নারী উদ্যোক্তা রয়েছেন, যেসব নারী সংগঠন রয়েছে কিংবা নারীদের যে কর্মক্ষেত্রগুলো রয়েছে সেই সব কর্মক্ষেত্রে নারীদের দক্ষতা বৃদ্ধি, পাশাপাশি যে এই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পরে তাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে বিভিন্ন সেক্টরে যে সংস্কারের সেই সব বিষয়ে আলোচনা হবে। এবং এই বিভিন্ন সেক্টরেরই 17 জন নারী প্রতিনিধি তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আজকে অংশ নিয়েছেন। এবং আপনারা জানেন যে দায়িত্ব নেওয়ার, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে যে মত বিনিময় করছেন, বৈঠক করছেন, তারই অংশ হিসেবেই আজকের এই মত বিনিময়। এবং এই মত বিনিময়ের পরে হয়তো নারী উদ্যোক্তাদের সঙ্গে আমরা কথা বললে জানা যাবে যে আসলে সুনির্দিষ্ট কি তাদেরকে
নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বা তারা তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে সেটা জানা যাবে। আজ বিকেলে আবার ব্যবসায়ী সংগঠনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আরেকটি মতবিনিময় রয়েছে, যেটি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে বিকেলে তিনি মতবিনিময় করবেন। তো নারী প্রতিনিধিরা বের হলে তাদের সঙ্গে আলোচনা করলে বোঝা যাবে, যে আলাপ করলে বোঝা যাবে আসলে কি নিয়ে সুনির্দিষ্ট তাদের সঙ্গে কথা হয়েছে। বৃষ্টি, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন মিথুন, ধন্যবাদ জানাচ্ছি। অতিথি ভবন যমুনা থেকে যোগ দিয়েছিল সহকর্মী তাওহিদ মিথুন। এই পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে একজন সার্জিস আলম কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কমবে আমরা সেটার জন্য আশাবাদী, বাট সেই যে তাদের যে সহযোগিতাটি প্রয়োজন সেটি এখন আমরা ওইভাবে পাচ্ছি না দেখে আমাদের সাথে MH গ্লোবাল গ্রুপ তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিল যে তারা যতটুকুই হোক তারা সবাইকে, এখানে যারা ভর্তি রয়েছেন এখন প্রায় 140 জনের মতো, সবাইকে সহযোগিতা করতে চায়। পরিমাণটা আমি উল্লেখ করছি না, এটা উল্লেখ করা মানায় না, সহযোগিতা করতে চায়। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে সরকারি এই প্রসেসটা দ্রুত হলেও টাকার যে প্রয়োজন এটা তো প্রত্যেক দিনই প্রত্যেকক্ষণে প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কাজ করেছি, আমাদের একটি প্রতিনিধি দল এসেছি, আমরা তাদেরকে এখানে যারা স্বেচ্ছাসেবক ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা, তাদের কাছে আমরা লিস্ট নিয়েছি এবং তাদেরকে তাদের সাথে কানেক্ট করিয়ে দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে একটি কথা বলতে চাই, MH গ্লোবাল গ্রুপের মতো যারা রয়েছেন আসলে যে ব্যক্তিগত পর্যায় থেকে বা কোনো একটি প্রতিষ্ঠানের পর্যায় থেকে সহযোগিতা করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে কানেক্ট করিয়ে দিব। আমাদের কোনো ইচ্ছা বা আগ্রহ কোনোটিই নেই যে ওই টাকাটি স্পর্শ করার, বরং আমরা একজন কানেক্টর হিসেবে এখানে কাজ করবো। আমাদের এই প্ল্যাটফর্মটি যারা এখানে অসুস্থ রোগী রয়েছে বা আন্দোলনকারী রয়েছে তাদের আসলে প্রচুর অর্থের প্রয়োজন বিভিন্নভাবে, তাদের ফ্যামিলি রয়েছে, বাড়িতে অন্যান্য মেম্বাররা রয়েছে, সো তাদের এই সহযোগিতাটা করার জন্য আমরা কানেক্টর হিসেবে কাজ করব। আপনারা যদি কেউ সহযোগী থাকেন বা সহযোগিতা করতে চান MH গ্লোবাল গ্রুপের মতো তাহলে করতে পারেন। আজকে আমরা অলমোস্ট সব রোগীর কাছে গিয়েছি, হয়তো এরপরে যে কয়েকজন বাকি আছে তাদের কাছেও যাওয়া হবে এবং আমরা বিশ্বাস করি যে এটা হয়তো অন্তত তাদেরকে কিছুটা হলেও, মানে তাদের যে এই যে একটা কঠিন স্ট্রাগল একটা সময় যাচ্ছে এটা তার সহযোগিতা করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম্মা বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে সিটি মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। সোমবার রাতে বাহার ও সূচনা ছাড়াও আরও 223 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 জনের বিরুদ্ধে মামলাটি করেছেন ছোটন মিয়া নামের এক যুবক। মামলায় বলা হয়েছে গত 19 জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে ছাত্র জনতা দক্ষিণ চর্থা চৌমোহনী এলাকায় সমবেত হয়। এ সময় সাবেক এমপি বাহার ও সিটি মেয়র সূচনার নির্দেশনায় আসামিরা দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা করে। এ সময় ছোটনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা, তার ডান পায়ে গুলিও করা হয়। রাজশাহী সিটির সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ 50 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 1200 জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে মামলাটি দায়ের করেন 5 আগস্ট গুলিবিদ্ধ হওয়া রায়হান আলীর ছোট ভাই রানা ইসলাম। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতার উপর সিটির সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশেই হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় রায়হান আলী গুলিবিদ্ধ হন। স্থানীয়দের সহায়তা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট মৃত্যুবরণ করেন রায়হান। বাংলাদেশের পরে ছাত্র আন্দোলনে উত্তাল উপমহাদেশের আরেক দেশ পাকিস্তান। সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ, লাহোর, বালুচিস্তান সহ বেশ কয়েকটি প্রদেশ। সরকারের পদত্যাগের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে 1 সপ্তাহ ধরে আন্দোলন চলছে। দেশটির গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে প্রভাবিত শিক্ষার্থীরা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে পাকিস্তানেও। সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা। তবে কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছে পাকিস্তান? পাক গণমাধ্যমের দাবি, হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা।
বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটাই স্পষ্ট পাক রাজপথে। নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা, পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হাতে নিয়ে মিছিল করছে দেশটির ছাত্র জনতা। এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মনির। বলেন, আন্দোলনকারীরা মুসলিম নয়। अगर तुम शरीयत इस्लाम को नहीं मानते, आईन पाकिस्तान को नहीं मानते, तो हम भी तुम्हें पाकिस्तानी नहीं मानते। গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআইয়ের ছাত্র শাখা আইএসএফ। 30 আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।